নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা এএলপি টেকনিশিয়ানের উপর আজকে সায়েন্সের সেট করব কিছু। সেটা হচ্ছে এএলপি টেকনিশিয়ান বলো, আরআরবি গ্রুপ ডি বা রেলের যে সমস্ত পরীক্ষা আছে সব কিছুর উপরেই কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের উপর কিছু তোমার করব, কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, আর একটা জিনিস বলি, প্রণব তুমি লিখেছিলে যে আমি দেখেছি তোমার কমেন্টটা যে এসসি তোমার 2014 সালের এসি কার্ড আছে। তো সেক্ষেত্রে দেখো, তোমার আগের থাকলেও তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো যদি তোমার এখন সম্ভব হয় এই কদিনের মধ্যে সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট তুমি যদি বের করতে পারো, এটা কিন্তু খুব ভালো। কিন্তু যদি না পারো, স্টেট, ওখানে কিন্তু আমি নোটিফিকেশানটা দেখেছি, নোটিফিকেশানে পরিষ্কার বলা আছে স্টেটের কাস্ট সার্টিফিকেটও চলবে। এবার কিন্তু তুমি কিন্তু রিনিউয়াল করে নাও। তোমরা যার যা সদর আছে সেখানে গিয়ে তোমরা চেষ্টা করো আগে রিনিউয়ালটা করে নাও। রিনিউয়াল করে যদি তুমি সেটাকে জমা দিতে পারো, হ্যাঁ, তো সেটাও তো হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তুমি কিন্তু স্টেটের তোমার পুরনো থাকলেও সেটাতেও কোনো আপত্তি হবে না। তুমি যে একটা এসসি ক্যাটাগরির মধ্যে বিলং করো, সেটা থাকলেই হবে। আর একটা জিনিস বলি যে রেলের নোটিফিকেশানে ফর্মের হয়তো পিছনে লেখা থাকবে যে কোন কোন টাইটেলগুলো, সেটা এসসি বা ওবিসি এগুলো দেওয়া আছে, কারা কারা এই কাস্টের মধ্যে জড়িত। তো সেইগুলো মিলিয়ে নাও, মিলিয়ে নিলেই তোমরা বুঝে যাবে যে তুমি এই তোমার কাস্টের সঙ্গে যে ব্যাকওয়ার্ড যে ব্যাপারটা, সেটা তোমরা পাবে কি না। ক্লিয়ার? আর আবারও বলছি, স্টেট সার্টিফিকেট বা সেন্ট্রাল সার্টিফিকেট দুটোতেই কিন্তু হবে, কোনোটাতেই কোনো ভয়ের কিছু নেই। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে কোন অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। দেখো, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস মানে কি এটা আগে জানো। আদর্শ গ্যাস তাদেরই বলা হয় যারা পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটা যারা মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। এবার ব্যাপারটা দেখো, এবং একটা জিনিস মনে রাখো, আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু কোনো বিকর্ষণ বল থাকে না, আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, এটা আদর্শ গ্যাসের মধ্যে। এবং তারা খুব বিন্দু সদৃশ হয়। কি বললাম? তারা বিন্দু সদৃশ হয়। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে তাদের নিজস্ব আকার বা আকৃতি থাকার জন্য তারা কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল দেখা যায়। ফলে এই কারণে বাস্তব গ্যাসকে কিন্তু তরলায়িত করা যায়। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারলে। এবার বলেছে বাস্তব গ্যাস কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার দেখো, আজকে ধরো মনে করো আমি ধরে নিলাম এই দুটো কোয়ান্টিটি, আমি এইটা একটা মলিকুল আর এটা একটা মলিকুল। এই মলিকুল দুটো যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হতেই পারে। কিন্তু মনে করো এই মলিকুলটা এইখানে আছে, আর একটা মলিকুল এইখানে আছে, এবং তারা এতটাই ডিস্টেন্সে আছে যে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কোনো বল কাজ করছে না। তাহলে আমি বাস্তব গ্যাসের মধ্যে কি বললাম? বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে, কিন্তু আদর্শ গ্যাসের মধ্যে সেটা নেই। তাহলে যদি আমি এমন কন্ডিশন করে দিতে পারি যে বাস্তব গ্যাসগুলোর মলিকুলগুলো একে অপরের থেকে অনেক দূরে চলে যাবে, যদি এই কন্ডিশন করে দিতে পারি, তাহলেই তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝতে পারলে আশা করি আমার কথাটা? তাহলে সুতরাং এর রাইট অ্যান্সার কী হবে? উচ্চ চাপ এবং নিম্ন উষ্ণতায়, উচ্চ চাপে না, ভুল হচ্ছে, নিম্নচাপ, অপশন বি হবে। ওকে, এটা না, তোমার নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা, অর্থাৎ চাপ যদি কম দিই, চাপ যদি কমাই তাহলে আয়তন বাড়বে। কেননা আমরা জানি বয়েলের সূত্র থেকে কি জানি, V/1/b। তাহলে চাপ কমলে আয়তন বাড়বে। তাহলে আয়তন যদি বাড়িয়ে দিই এবং উষ্ণতা যদি উচ্চ করে দিই, তাহলে মলিকুলগুলো কী হবে? একে অপরের দিকে দূরে চলে যাবে। তখন কিন্তু বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন বি ইজ এর রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো পুরো সিচুয়েশান, পুরো ব্যাপারটা তোমাদের পুরো বুঝিয়ে দিলাম যাতে কোনো ভুল না হয়। এরপরে আদর্শ পরিবাহিতাঙ্কের মান। একটা পরিবাহী মনে করো আদর্শ মানে কি? সেই পরিবাহীটা সুপার পরিবাহী, মানে ভালো পরিবাহী, যে তার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রভাব ভালো হবে, এটাকেই বলছে ভালো পরিবাহী। তাহলে তাদের পরিবাহিতাঙ্কের মান কি হবে? পরিবাহিতাঙ্কের মান অসীম হবে, তাই কি না? আর যদি অন্তরক বলে, অন্তরকের পরিবাহিতাঙ্কের মান কি হবে? আদর্শ অন্তরকের পরিবাহিতার মান 0। কারণ অন্তরক মানেই হচ্ছে যার মধ্যে দিয়ে পরিবহন হতে পারে না। তাহলে আদর্শ যদি অন্তরক হয়, সেই অন্তরকটা যদি আদর্শ হয়, ভালো হয়, বা তোমার তার পরিবাহিতাঙ্কের মান কি হবে? 0 হবে। পরবর্তী কোশ্চেন দেখো,
মানুষ কোন পর্বের প্রাণী? স্তন্যপায়ী, সরীসৃপ, করডাটা নাকি আর্থ্রোপোডা? দেখো আর্থ্রোপোডা তো হচ্ছে সন্ধিপথ, তো এটা মানুষ, এটা অপশানে জাস্ট এমনি দেওয়া আছে। এবার দেখো স্তন্যপায়ীও মানুষের মধ্যে পড়ে। আচ্ছা, সরীসৃপ ব্যাপারটা আলাদা, সরীসৃপ তো পক্ষী শ্রেণী, ক্লিয়ার। করডাটা মানুষের মধ্যে পড়ে। এবার বলেছে আমাকে যখন পর্ব চেয়েছে, তো পর্ব যখন বলেছে তখন অ্যান্সার হবে মানুষ হচ্ছে করডাটা পর্বের প্রাণী। তাহলে স্তন্যপায়ীটা কি? আমরা তো মানুষরা তো স্তন্যপায়ী, তখন স্তন্যপায়ী হচ্ছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে শ্রেণী। যদি বলা হয় এখানে পর্ব না বলে যদি বলতো যে মানুষ কোন শ্রেণীর প্রাণী, বুঝতে পারলে? যদি বলতো মানুষ কোন শ্রেণীর প্রাণী, তখন অ্যান্সার হতো স্তন্যপায়ী, যেটাকে বলা হয় ম্যামেলিয়া। আশা করি বুঝতে পেরেছ, স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? দেখো আমরা জানি, আমি তোমাদের বলেছি ভিটামিন বি কমপ্লেক্সের যেটা, সেটা 8 প্রকার আছে। কি? B1, B2, B3, এগুলোর প্রত্যেকটা রাসায়নিক নাম কিন্তু পড়তে বলেছি, এবং কার অভাবে কী রোগ হয় এটা কিন্তু বারবার বলেছি, এখান থেকে কোশ্চেন আসবে। তো B1, B2, B3, আচ্ছা B4 নেই, B5, B6, B7, B8 নেই, B9 আর B12, এই 8 প্রকার কিন্তু বি কমপ্লেক্স ভিটামিন আছে। এর মধ্যে প্লেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? মনে রাখবে নিয়াসিন, নিয়াসিনের অভাবে কিন্তু প্লেগ্রা রোগ হয়, যেটা হচ্ছে B3, যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবেই কিন্তু প্লেগ্রা রোগ হয়। থিয়ামিন কোনটা? থিয়ামিন হচ্ছে B1, তোমার B1 হচ্ছে থিয়ামিন বা তোমার হচ্ছে থায়ামিন বলে অনেক সময়। তো এর অভাবে কী রোগ হয়? এর অভাবে বেরি রোগ হয়, ক্লিয়ার। আর অ্যাসকর্বিক অ্যাসিড কার? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং ভিটামিন সি এর অভাবে কী হয়? ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়। পরবর্তী কোশ্চেন দেখো, পর্যায় সারণীতে কোন শ্রেণীতে বিরল গ্যাস পাওয়া যায়? ওকে, কোন শ্রেণী চেয়েছে? দেখো তোমাদের আমি পর্যায় সারণী খুব শিগগিরই ডিটেলস ভিডিও, এবং তোমার সায়েন্সের মধ্যে কি আছে, বায়োলজি, ম্যাথটা পরে আমি এর মধ্যেই দিয়ে দেবো। তোমার খুব চাপে থাকি, তো এই কারণে সব ভিডিও দিতে পারি না, তবে আমি দেবো। ম্যাথ মোটামুটি কিছু সেট দেবো, আরপিএফের টার্গেট করে ম্যাথ মোটামুটি 20টা সেট দিলে তার মধ্যেই তোমরা অনেক কমন পাবে, মানে পুরোপুরি হুবহু না কমন পাও, কিন্তু ওই টাইপের অঙ্ক কমন পাবে। তো আমি 20টা সেট তোমাদের দেবো, কথা দিচ্ছি, যে এই আরপিএফ হওয়ার আগেই আমি দিয়ে দেবো। আর ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও করব, হচ্ছে রিসেন্ট আমি করব খুব তাড়াতাড়ি, তোমার ফিজিক্স এবং বায়োলজি চ্যাপ্টার ধরে সেটাও করব, এবং সেটা কম্পিটিটিভ পারপাস, মানে পরীক্ষা পারপাস যে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টারটা সব কিছুই গুরুত্বপূর্ণ হয় না, কিছু পার্ট আছে গুরুত্বপূর্ণ, তো সেগুলোর উপর জোর দিয়ে আমি তোমাদের ডিটেলসে ভিডিও আনবো। তখন পর্যায় সারণীর এই ব্যাপারগুলো, তোমাদের টপিকগুলো দেখবে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো বিরল গ্যাস কোন শ্রেণীতে পাওয়া যায় এটা একটু মনে রাখবে এই মুহূর্তে। বিরল গ্যাস পাওয়া যায় তোমার গ্রুপ 18। এদের কেন বিরল গ্যাস বলা হয়? এরা অ্যাকচুয়ালি অষ্টক ফিল আপ থাকে, বা এটাকে বলা হয় নোবেল গ্যাস বলতে পারো, বিরল গ্যাস বা নোবেল গ্যাস। এগুলো কী হয়? অষ্টক ফিল আপ থাকে। তো অষ্টক ফিল আপ থাকার জন্য এরা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, ওকে, কারোর সাথে বিক্রিয়া করা হয় না, তো এই জন্য এদেরকে বলা হয় বিরল গ্যাস। তো 18 নং শ্রেণীতে কিন্তু এই বিরল গ্যাস পাওয়া যায়। এগুলো কী কী তোমরা জানো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, ডেটন, এই 6টি গ্যাস হচ্ছে পর্যায় সারণী বিরল গ্যাস, ওকে। আচ্ছা, 17 নং শ্রেণী কি? 17 নং শ্রেণীকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, তাই না? হ্যালোজেন গ্রুপ 17 নং শ্রেণী। এবং হ্যালোজেন মৌলগুলো কী কী? তোমার হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাটিন। তো বিশেষত এই 4টে দেখা যায়, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা তেজস্ক্রিয় হ্যালোজেন বলা যায়, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে সঠিক? দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানেটা কি আগে বুঝতে হবে, ক্লিয়ার। তবে তুমি কিন্তু দেখো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ডেফিনেশন যদি জানো, তবেই কিন্তু তুমি এটার ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি কি ছোট্ট করে তোমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা একটু বলে দিচ্ছি। মনে করো এটা একটা মাধ্যম, এটা মনে করো তোমার হচ্ছে এটা মনে করো বায়ু, উপরের হচ্ছে এয়ার আর নিচে হচ্ছে ওয়াটার, ক্লিয়ার। তো এইখানে হচ্ছে মাধ্যম কাজ করছে। তা বলছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রথমেই মনে রাখবে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে কিন্তু আলো পড়বে। তো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো পড়ে, ক্লিয়ার, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো পড়ে, তখন কি হয়? এই আলো পড়লে এবার কি হয়? আমি যদি এটা সংকট কোণ, দেখো সংকট কোণ কাকে বলে আগে ভালো করে বোঝো। যে কোণে মনে করো জাস্ট 1 মিনিট, ওকে, মনে করো এই কোণটা হচ্ছে সংকট কোণ। এই কোণে যদি আলো পড়ে, এই কালো কালি দিয়ে যেটা আমি ডিনোট করছি, সেই পরিমাণ কোণে যদি আলো পড়ে, তবেই
তবেই প্রতিফলিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। কি বললাম? প্রতিফলিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। এবার মনে করো লাল কালি দিয়ে যেটা বলছি ডিনোট করছি সেটা একটু লক্ষ্য করো। মনে করো এই কোণে এবার আলো পড়লো। কি বললাম? এই কোণে, যেটা লাল কালি দিয়ে পরের রাউন্ডে দেখাচ্ছি। এইটা না, এইটা না, এটা হচ্ছে এইটা, এই কোণে আলো পড়লো, তাহলে সংকট কোণের থেকে বেশি। এই সংকট কোণের থেকে বেশি কোণে যদি আলো পড়ে, যদি আলো এই মাধ্যমের বিভেদ তলে পড়ে, তখন সেটা মাধ্যমের বিভেদ তল ঘেঁষে না গিয়ে সেই আবার কি পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। ক্লিয়ার? তাহলে এই যে পূর্ণ প্রতিফলন ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সংকট কোণে কী বললাম, প্রথম কন্ডিশন কি বললাম, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ঘন থেকে লঘুতে পড়তে হবে। আলো ঘন থেকে লঘুতে পড়তে হবে, কেননা আমরা জানি জল হচ্ছে ঘন মাধ্যম আর এয়ার বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে লঘু হবে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি? আলো যে কোণে পড়বে সেই কোণটা সংকট কোণের থেকে বেশি হতে হবে। সংকট কোণে পড়লে কি হবে? সংকট কোণে যদি আলো পড়ে সেই আলোটা না তোমার ঘন মাধ্যমে যাবে না বায়ু মাধ্যমে যাবে, অ্যাকচুয়ালি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাবে। তো এটা হচ্ছে সংকট কোণ। আর যদি সংকট কোণের বেশি কোণে আপতিত হয় তখন কিন্তু সেটা আবার পুনরায় কোন মাধ্যমে ফিরে আসে? পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। তা যেহেতু পুনরায় সেই ঘন মাধ্যমে ফিরে আসছে, এই ঘটনাটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আশা করি জিনিসটা বুঝেছো। এবার দেখো, এবার কোশ্চেনটা দেখো, বলেছে তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কোনটা সঠিক আমাকে চিহ্নিত করতে বলেছে। তো 1 নম্বরে কি বলেছে? আলোক রশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে। তো এটা তো অবশ্যই সঠিক, আলোক রশ্মিকে ঘন থেকে লঘুতে প্রবেশ করতে হবে। আপতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা ছোট হতে হবে। আপতন কোণের মান মাধ্যম দ্বয়ের সংকট কোণ অপেক্ষা ছোট হতে হবে না, এটা তো ভুল। ছোট হতে হবে এটা না। আচ্ছা, আপতিত আলোর কিছু অংশ শোষিত বা প্রতিষ্ঠিত হতে হবে না, আপতিত আলোর পুরোটাই তো অ্যাকচুয়ালি প্রতিফলিত হচ্ছে না, শোষিত কিছু হচ্ছে না, তো এটাও ভুল। তো রাইট কোনটা হবে? রাইট হচ্ছে অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তাহলে জিনিসটা তুমি যদি না জানো তো তোমার রেলে কিন্তু এই টাইপের কিন্তু কোশ্চেন দেয়। হ্যাঁ, কোনো একদম ডিরেক্টলি 1 নম্বরে কোশ্চেন মানে এমসিকিউ, এটা কি বলা হয় আমাদের পূর্ণপ্রতিফলন, এরকম দেয় না, কিন্তু তথ্যভিত্তিক কোশ্চেন দেয়। তো এই কারণে তোমাদের কিন্তু ডিটেলসে ব্যাপারটা জানতে হবে, তবেই কিন্তু তুমি এই টাইপের কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা কোন কলার কাজ? প্যারেনকাইমা কলা, এটা কলা হবে। প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, স্ক্লেরেনকাইমা কলা নাকি এরেনকাইমা কলা? এরেনকাইমা কলা কোথায় দেখা যায়? এরেনকাইমা ধরো কচুরিপানা যেমন ফুলে থাকে, যেখানে বায়ুর কেস থাকে সেখানেই এরেনকাইমা। তো যেখানে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এটা হচ্ছে অপশান সি, অর্থাৎ স্ক্লেরেনকাইমা কলার কাজ হচ্ছে কোনো উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা, অর্থাৎ স্ক্লেরেনকাইমা কলা অ্যাকচুয়ালি খুব শক্তপোক্ত করে। তো যান্ত্রিক দৃঢ়তা প্রধান কাজ হচ্ছে তোমার কোন কলা? স্ক্লেরেনকাইমা কলার প্রধান কাজ। কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয়? দেখো, এই লিভার নিয়ে আমি ডিটেলস ভিডিও আনবো, তো আপাতত মনে রাখো একমাত্র তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কিন্তু 1-এর কম হয়। আর দ্বিতীয় শ্রেণীর লিভারে সব সময় >1, অর্থাৎ 1-এর বেশি হয়। আর প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর কম হতে পারে, 1-এর বেশি হতে পারে, ঠিক আছে, এবং 1-এর সমান হতে পারে। তাহলে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কমও হতে পারে, বেশিও হতে পারে, সমানও হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর বেশি হয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয়। আচ্ছা, যদি বলা হয় তাহলে 1-এর কম যদি যান্ত্রিক সুবিধা হয় তাহলে তৃতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা হয় কেন? তো যে ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা যায় না সেক্ষেত্রেই তৃতীয় শ্রেণীর লিভার, যেমন যদি বলি মাল তোলার ক্রেন, এই যে ক্রেন ইউজ করা হয় সেটা কেন যান্ত্রিক সুবিধা 1-এর কম, সেই ছবি দিয়ে তোমাদের বোঝালে কিন্তু তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে। তো যাই হোক, আপাতত মনে রাখো, পরবর্তীকালে ঠিক করে দেবো। নিচের কোন মৌলের অভাবে উদ্ভিদের পাতায় ক্লোরোসিস রোগ দেখা যায়? লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান নাম্বার এ, অর্থাৎ লোহা বা আয়রনের অভাবে কিন্তু উদ্ভিদের পাতায় কিন্তু ক্লোরোসিস রোগ দেখা যায়। এটা কিছুটা সালফারের অভাবেও হয়, তবে লোহাটাই মেইন। ওকে, নিচের কোনটি একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ? লাইকেন, পাতাঝাঁঝি, মনোট্রোপা নাকি শ্বেতচন্দন?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ লাইকেন কিন্তু একটা মিথজীবী উদ্ভিদের উদাহরণ। দেখো মিথজীবী কাকে বলে, শুধু অ্যান্সার এইটুকু করলে তো হবে না, তোমাদের ডিটেলসে জানতে হবে। মিথজীবী মানে ধরো সাপোজ আমি একটা উদাহরণ দিলাম, যেমন আমি যে পড়াচ্ছি, তো আমার পড়ানো দিয়ে তোমরা কিছুটা উপকৃত হচ্ছ, এবং তোমরা যে দেখছো আমার ভিডিও, সেখান থেকে আমিও কিছুটা উপকৃত হচ্ছি। তো একে অপরের যে সাহচর্যে যে উভয়ই উপকৃত হওয়া, এটাই হচ্ছে মিথজীবী। ক্লিয়ার ব্যাপারটা বুঝলে? যেমন আমি যদি বলি, তোমরা দেখো যে মাঠে ঘাটে দেখবে গরু থাকে, তাই না? মাঠে ঘাটে অনেক সময় গরু শুয়ে থাকে, এবং বিভিন্ন পাখিরা এসে গরুর গায়ে যে ইডলি পোকা থাকে না, তো ইডলি পোকাটা দেখবে পাখিরা খায়। এতে পাখি এবং গরু উভয়ই উপকৃত হয়, কেননা গরু ওই ইডলি পোকাগুলো, এটুলি না ইডলি যাই হোক, ওই পোকাগুলো গরুর দেহের রক্ত খেয়ে নেয়, ফলে গরুর শরীর ডিস্টার্ব হতে পারে। তো সেই দিক দিয়ে গরু উপকার পায়। আর ওরা যেহেতু পোকাগুলো খায়, তো ওরা পোকাগুলো খেয়ে কি নিজের পুষ্টি সংগ্রহ করে, তার মানে কি উভয়ই কিন্তু উপকার পেল। তো এই টাইপের যে ব্যাপার, সেগুলো হচ্ছে মিথজীবী। যেমন আর কোথায় কোথায় দেখা যায় মিথজীবী, যেমন মানুষ আর মানুষের সঙ্গে মিথজীবী কারা করে, যেমন এস্চেরিয়া কোলাই। যেমন আমাদের অন্ত্রে যে তোমার ব্যাকটেরিয়া থাকে এস্চেরিয়া কোলাই, তো এগুলো কি হয়, এস্চেরিয়া কোলাই যে ব্যাকটেরিয়া, এগুলো অন্ত্রে বাস করে এবং তারা পুষ্টি লাভ করে। আবার এই যে এস্চেরিয়া কোলাই, এগুলো কিন্তু আমাদের শরীরে তোমার B12 সংশ্লেষণ করে ভিটামিন সরবরাহ করে, তাই না? আমাদের শরীরে কিন্তু B12 সংশ্লেষণ করে এরা। ক্লিয়ার? তো পরীক্ষা আসে কিন্তু যে এস্চেরিয়া কোলাই তোমার ভিটামিনের, বি কমপ্লেক্স ভিটামিনের কোন ভিটামিন এরা সংশ্লেষ করতে পারে। তো এটা কিন্তু আমাদের দেহে B12 সংশ্লেষণ করে ভিটামিন সরবরাহ করে। তো মানুষের সঙ্গে মিথজীবীর উদাহরণ কী হবে? এস্চেরিয়া কোলাই। সেরকমভাবে হাইড্রার সঙ্গে দেয়, হাইড্রা এবং তোমার হচ্ছে জুক্লোরেল্লা, হাইড্রা এবং জুক্লোরেল্লা। তারপরে হচ্ছে লাইকেন কার সমন্বয়? লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের সমন্বয়। তো পরীক্ষা এটাও দেয় যে লাইকেন কার সমন্বয়ে তৈরি, তো মনে রাখবে শৈবাল ও ছত্রাক। এটা হচ্ছে ছত্রাক, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে কিন্তু লাইকেন তৈরি। কিভাবে? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, শৈবাল কী করে? শৈবাল কাঁচামালগুলি শৈবাল কী করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করে, সেটা নিয়ে ছত্রাকগুলো বেঁচে থাকে, তাই না? সেটা ও পুষ্টিরস সংগ্রহ করে, ছত্রাককে সেই খাদ্যের কিছু অংশ ছত্রাককে সরবরাহ করে, তাহলে ছত্রাকও পুষ্টিরস, ছত্রাকও বাঁচলো, আবার শৈবালও বাঁচলো। আর শৈবাল কী করে? শৈবাল ছত্রাকের কাছ থেকে কী হয়, শৈবাল অ্যাকচুয়ালি কী হয়, ছত্রাক পরিবেশ থেকে জল আর খনিজ লবণ শোষণ করে শৈবালকে দেয়। তো এইভাবে কিন্তু একে অপরের সাহচর্যে বেঁচে থাকে, এবং এই ঘটনাটাকে বলা হয় মিথজীবিতা। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনোটিই নয়। তো তৃতীয়, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার বলের সংজ্ঞা পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমার বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম গতিসূত্র থেকে। মনে রাখবে, দেখো বারবার বলছি, প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা এবং জাড্যের ধারণা পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায়, বলের পরিমাপের ধারণা পাওয়া যায়, এবং বলের যে মান, অর্থাৎ বলের পরিমাপ এবং কি বলবো, ওই বল নির্ণয়, তাই না? বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম থেকে, কিন্তু বলের পরিমাপ, ভরবেগের মান, ঠিক আছে, তো এইগুলো পাওয়া যায় কিন্তু তোমার দ্বিতীয় গতিসূত্র থেকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটি বস্তু 20 সেমি/সেকেন্ড বেগে প্রাথমিক বেগে চলছিল। দেখো প্রাথমিক বেগ যখনই বলেছে তখন ধরে নিতে হবে ইউ মানে প্রাথমিক বেগ, তোমাদের প্রথম থেকে করাচ্ছি। 20 সেমি/সেকেন্ড। আচ্ছা, 10 সেকেন্ড পরে চূড়ান্ত বেগ মানে ভি হলো 60 সেমি/সেকেন্ড। পেনটা 60 সেমি/সেকেন্ড। আর টি বলেছে কত? টি মানে হচ্ছে 10 সেকেন্ড। টি বলে দিয়েছে 10 সেকেন্ড। বলছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। দেখো ত্বরণ আমি কি বলেছি, ত্বরণ সমীকরণ কি? এফ ইকুয়াল টু, যেটা এ দিয়ে ডিনোট করি, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তোমরা এতদিন ধরে যারা করেছো, আমাকে ফলো করেছো, ত্বরণের সমীকরণ মনে রাখার কথা, তাই না? এফ ইকুয়াল টু বা ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান কত? ভি এর মান 60। এবার দেখো মান বসাচ্ছি, ভি এর মান হচ্ছে 60 মাইনাস ইউর মান কত? ইউর মান 20, 60 মাইনাস 20 বাই টি। টি কত বলেছে? টি হচ্ছে 10। তাহলে 60 থেকে 20 বাদ গেলে, 60 থেকে 20 বাদ গেলে কত থাকে? 40। তাহলে 40 বাই তোমার হচ্ছে এই 40 বাই 10, তাহলে 10 কাটাকাটি করলে 10 কেটে গেল, তাহলে 4, তাই না? তাহলে 4। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাকে বলেছে বস্তুটির ত্বরণ কত। দেখো যদি ত্বরণ দেয়, যদি ত্বরণ বলে, তাহলে কিন্তু আমার সমীকরণটা হলো 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই যে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান এ কোনটা?
সরি অপশান এ -4 দেওয়া আছে, দেখো -4 হবে না, আমাকে তো মন্দন বলেনি, যদি এটা মন্দন বলতো তাহলে কিন্তু মাইনাস হতো, কিন্তু যেহেতু আমাকে ত্বরণ বলেছে তো অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 4 সেমি/সেকেন্ড ক্ষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্কটা করলাম, বা যাই হোক সেটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, সূত্রগুলি কিন্তু তোমরা এক জায়গায় করবে, মনে রাখবে, এগুলো প্রতিদিন একবার করে দেখবে, তবেই কিন্তু অঙ্কগুলো পারবে। রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলা হয়? অলিগোসাইথেমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া নাকি লিউকোমিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, পলিসাইথেমিয়া। রক্তে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া, আর লোহিত রক্তকণিকা যদি কমে যায় তখন সেটা হয় অ্যানিমিয়া, কেননা রক্তাল্পতা লোহিত কণিকার সংখ্যা কমে গেলে। আর লিউকোমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গেলে। এটা একটু দেখে নিও তাও যে লিউকোমিয়াটা কী। শ্বেত রক্তকণিকা পরিমাণ যদি বেড়ে যায় রক্তে তাহলে কি লিউকোমিয়া হয়? এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, বা তোমরা আমাকে কমেন্টে একটু জানিও। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, বলছে 8 ও 17। আচ্ছা, এই লেখাটা একটু ভুল আছে, ওকে এটা ঠিক করে দিচ্ছি, এটা হবে এরকম 8 ও 17। তো এইগুলো কিন্তু এর আগেও করেছি, 8 ও 17 এই নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কী করে বার করতে আমি বলেছিলাম, উপরেরটা থেকে অর্থাৎ 17 থেকে আমরা নিচেরটা বাদ দেবো, 17 থেকে এই উপরেরটা থেকে নিচেরটা বাদ দেবো। তাহলে 17 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8 আর 9 17, অর্থাৎ 9। তাই নিউট্রন সংখ্যা কত হবে? পরীক্ষায় কিন্তু দেয় যে কোনো একটা আইসোটোপ দিয়ে দেবে, এই আইসোটোপটি নিউট্রন সংখ্যা কত, তো আইসোটোপটি নিউট্রন সংখ্যা হচ্ছে 9। আশা করি বুঝতে পেরেছো। যদি ভর সংখ্যা চাইতো তাহলে ভর সংখ্যা হচ্ছে 17, আর যদি নিচে প্রোটন সংখ্যা চাইতো তাহলে নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন উপক্ষারটি হাঁপানির প্রশমনে ব্যবহৃত হয়? মরফিন, রেসারপিন, অ্যাট্রোপিন নাকি ডাটুরিন? তো হাঁপানির প্রশমনে ব্যবহৃত হয় কোনটি? ডাটুরিন কিন্তু হাঁপানির প্রশমনে ব্যবহৃত হয়। ওকে, রেসারপিন কোথায় পাওয়া যায়? রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছের মূলে। তো রেসারপিন মূলত কী কাজে লাগে এগুলো কিন্তু এর আগে বারবার আলোচনা করেছি, তোমরা কিন্তু এএলপির যে সায়েন্সের ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমরা দেখবে তোমাদের কাছে এই সায়েন্স ব্যাপারটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত হবে? দেখো এটা যেটা দিয়েছি ক্যালোরি পার গ্রাম, দেখো এইখান থেকে দুটো জিনিস জানবে, একটা হচ্ছে লিন তাপের একক কী, পরীক্ষা এটাও এসেছে গ্রুপ ডিতে, এর আগেবার 2018 পরীক্ষায়, এই 2019-এ হয়েছিল যেটা, তো সেখানে এসছে, এনটিপিসি হয়েছিল, তো সেখানে এই লিন তাপের একক কিন্তু এগুলো বারবার এসছে, কোনো না কোনো শিফটে বারবার রিভিশন হয়েছে। তো লিন তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই একক হচ্ছে জুল পার কেজি, এটা জুল পার কেজি হওয়া উচিত। এসআই পদ্ধতিতে এর মান জুল পার কেজি হবে। ওকে, কিন্তু যেহেতু এই জুল হিসাবে দিয়েছি, শুধু এখানে পার কেজি আছে, ঠিক আছে, পার কেজি আছে এখানে, তো ধরে নাও দেওয়া হয়নি, এটা মিস্টেক হয়েছে। ওকে, তো এবার দেখো, এবার ভালো করে বোঝো, গ্রাম মানে কি? 1 গ্রাম কোনো ভর, মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি 80 ক্যালোরি তাপ দিই তবেই লিন তাপের, দেখো লিন তাপের ডেফিনেশন তোমাদের এর আগে বুঝিয়েছি, আমি আর এখন বলবো না। তো মনে রাখো এটার মান কীভাবে বার করবে? এটার মান যেহেতু তোমার 1 গ্রাম ভরের জন্য 80 ক্যালোরি লাগে, তাহলে 1000 গ্রামে কত হবে? 80 × 1000। ক্লিয়ার? এটা মাথায় রাখো, 80 × 1000। এবার দেখো আমার যদি আমি ক্যালোরি থেকে আবার 1 জুল সমান 4.2, সরি 1 ক্যালোরি সমান 4.2 জুল। ওকে, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তার মানে এটা কি করতে হবে? 80 × 4.2, কেননা আমি ক্যালোরিকে জুলে কনভার্ট করছি, ইন্টু 1000। কেন 1000 দিলাম? কেননা পার এসআইয়ে যাচ্ছি, পার কেজি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? এইখানে একটা জিরো কেটে দাও, এখানে 10 আসবে, তাহলে একটা জিরো কেটে দাও, আর এইখানে তোমার 42, তোমার 8 আর 42 গুণ করো, 8 আর 42 গুণ করলে কত হবে? 8 2 16 6, 8 2 16 6, তখন 1 4 32, 33, তার মানে 336। তার সঙ্গে কটা জিরো? এখানে দুটো জিরো, এখানে একটা জিরো, তাহলে 1 2 3, অর্থাৎ 336 0 0 000, তো 336 000 জুল। তো দিস ইজ রাইট অ্যান্সার, দিস ইজ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে কোনো একটা যৌগ, কোনো একটা লিন তাপ যদি সিজিএসে দেওয়া থাকে সেখান থেকে এসআই আমরা কীভাবে কনভার্ট করব, এইভাবে কিন্তু কনভার্ট করব। পরবর্তী কোনো কোশ্চেন দেখো, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা মানুষের দেহের যে অংশের ক্ষতি করে সেটি হলো অন্ত্র, যকৃৎ, রক্তকণিকা নাকি ফুসফুস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার সেটা কিন্তু অন্ত্রের ক্ষতি করে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি একটি লব্ধ একক? তাহলে লব্ধ একক কাকে বলে এটা আগে বুঝতে হবে। দেখো লব্ধ একক হচ্ছে যে একককে তুমি আলাদা দুটি, মানে যে একককে তৈরি করতে গেলে দুটি আলাদা একক প্রয়োজন। যেমন আমি যদি বলি ওজন, ওজন একক কি? গ্রাম, কিলোগ্রাম।
তাহলে ওজন ওজন যদি বার করতে হয় সেখানে তোমাকে জানতে হবে ডব্লিউ ইকুয়াল টু কি এম, ভর জানতে হবে, ভরের একক জানতে হবে, এবং জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের এককও জানতে হবে। তাহলে ওজনের একক বার করতে গেলে আমাকে ভরের একক লাগছে, আবার অভিকর্ষজ ত্বরণ একক লাগছে। যেমন আমি যদি বলি আরেকটা বলি, যেমন তোমার ত্বরণ, ত্বরণ বা ত্বরণ ছাড়ো আরও সহজভাবে যাই, যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো সেমি স্কোয়ার, ওটা ছাড়ো। আর কি বলবো, তোমার বলের একক বলি, বল পি ইকাল টু কি, পি ইকাল টু এম এফ, এম ইন্টু এফ। তাহলে কী কী জানতে হচ্ছে, তোমার ভর জানতে হচ্ছে, আবার এফ মানে কি, এফ বা এ দিয়ে ডিনোট করি, সেখানে ত্বরণের এককও জানতে হচ্ছে। তাই বল হচ্ছে একটা লব্ধ রাশি। তো সেইভাবে তোমাকে লব্ধ একক কাকে বলে, যে একককে বার করতে গেলে দুটি আলাদা একক প্রয়োজন। তো অপশান নাম্বার ডি ইজ আর রাইট আনসার। দেখো সময়ের একক সেকেন্ড, তো সেকেন্ডই হয়, সেকেন্ডকে বার করতে গেলে নতুন কোনো এককের প্রয়োজন হয় না। যদি বলি ভর কি, ভর মানে ভর মাস, তো মাসকে বার করতে গেলে আর কোনো এককের দরকার পড়ে না। এই কারণে মাসও হচ্ছে তোমার কী একক, প্রাথমিক একক। দৈর্ঘ্য, তাহলে কি দৈর্ঘ্য, ভর, সময়, হ্যাঁ, কম্পাঙ্ক, এগুলো কিন্তু প্রাথমিক একক। কেন, উষ্ণতা, এইসব হচ্ছে প্রাথমিক একক। তার কারণ এদেরকে বার করতে গেলে তোমার কিন্তু কোনো অন্য এককের দরকার পড়ে না। কিন্তু বল, ওজন, হ্যাঁ, তারপরে আরও যেসব আছে সেগুলো বার করতে গেলে তোমার বিভিন্ন এককের প্রয়োজন হয়। এই কারণে এদের হচ্ছে লব্ধ একক। এক্স রশ্মি সম্পর্কে নিচের কোনটি সঠিক? এক্স রশ্মি চোখে দর্শনের অনুভূতি জাগায় না। হ্যাঁ, এক্স রশ্মিকে তোমরা খালি চোখে দেখতে পারবে না, তাহলে দর্শনের অনুভূতি জাগায় না, ঠিক। আচ্ছা, বলছে এক্স রশ্মি অনেক অস্বচ্ছ বস্তুকে ভেদ করে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, কেননা এইভাবেই তো এক্স রশ্মির মাধ্যমে ধরো কোনো ভাঙা হাড়ের ছবি তোলা যায়, কোনো মানে হাড় ভেঙেছে কি না, তাই কি না। তারপরে কি তোমার আর কি হয়, ভেদ করে যেতে পারে, আর যেমন অস্বচ্ছ বস্তুকে ভেদ করে যেতে পারে, আরও অনেক এক্সাম্পল আছে। যেমন কি বলবো, না সেটা তো জাস্ট 1 মিনিট। ওকে, তাহলে কি এক্স রশ্মি অনেক অস্বচ্ছ বস্তুকে ভেদ করে যেতে পারে। ওকে, আর এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে। হ্যাঁ, এক্স রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে। তো এক্স রশ্মি সম্পর্কে উপরে যতগুলো তথ্য আছে সবই কিন্তু সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো, কোনো ব্যক্তির ওজন 490 নিউটন, তাহলে ব্যক্তিটির ভর কত? দেখো খুবই ইজি কোশ্চেন। আমরা কোনো ব্যক্তির ওজন বার করি কী করে? সিম্পল, ওজন বার করতে গেলে আমরা কি ফর্মুলা ইউজ করি? ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, তাই কি না? এটাই তো বার করি। তাহলে আমাকে এই ওজন দিয়ে দিয়েছে, ওজন মানে কত দিয়ে দিয়েছে? 490 নিউটন দিয়ে দিয়েছে। তাহলে ভর চেয়েছে, তাহলে জি দিয়ে ভাগ করব। জি এর মান কত? জি এর মান 9.8। আমরা জানি জি এর মান 9.8, এই জি দিয়ে ভাগ করলে তবেই তো এম বেরিয়ে যাবে না। ডব্লিউ বাই এম ইকাল টু কি, ডব্লিউ বাই জি। তাহলে 9.8 দিয়ে ভাগ করো, 9.8 দিয়ে ভাগ করলে এইখানে তোমার এটা দশমিক উঠে গেলে একটা জিরো উপরে দিয়ে দিলাম। আর এইদিকে 49, 49 দুগুণী 78, এই 49 দুগুণী হচ্ছে 98, 2, তাহলে এইখানে 100 থাকলো, কাটাকাটি করছি, আর 50 দুগুণী 100, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 50 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কটা কীভাবে করলাম। তো এই টাইপের ছোট্ট ছোট অঙ্ক কিন্তু চলে আসে, কিন্তু তোমাদের তাহলে জানতে হবে কি, এই যে আমি যেসব তোমার ইয়েগুলো লিখছি, মানে যেসব সমীকরণগুলো লিখছি, কী সূত্র অ্যাপ্লাই করছি, এই দিকে কিন্তু তোমরা খেয়াল করো এবং এগুলো একটা খাতায় নোট ডাউন করো। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো। আজকে 20টা করে দিলাম, সায়েন্সের 20টা করেই দিই। তো এরপরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।